বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটা প্রসঙ্গ এখন খুব আলোচনার মধ্যে আছে, সেটা হচ্ছে ক্ষমতাসীন দল বা সরকার জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, জুলাই চার্টারকে মূল্য দিচ্ছে না, গণভোটকে স্বীকার করছে না। যদিও সমাজের একটা বড় অংশ মনে করে যে জুলাই চার্টার বা গণভোট এগুলো নিয়ে যেভাবে একটা পক্ষ ক্যাম্পেইন করছে সেটা আসলে ততটা যৌক্তিক না, বা তারা মনে করে যে এগুলো আসলে অপ্রয়োজনীয়, অসাংবিধানিক কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে মনে করেন। তো আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই, এবং আরেকটা অংশ মনে করে যে অপোজিশন যেভাবে ন্যারেটিভটা তৈরি করছে বা এই ক্যাম্পেইনটা যেভাবে জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সরকারি মহল সেটা ঠিক পারছে না। মানে এস্টাবলিশ হয়ে যাচ্ছে অপোজিশনের কথা, সেখানে যুক্তি থাকুক কিংবা না থাকুক। তো আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, প্রথমে মিস্টার কামরুজ্জামান রতন। ধন্যবাদ মাহবুব কামাল ভাই। এ ব্যাপারে যেহেতু আমি সরকারি ট্রেজারি বেঞ্চে লোক একজন, তো ওনারা তো নিরপেক্ষভাবে জাতিকে সবসময় ভালো কথা বলেন, পথ নির্দেশনা দেন, এবং আমি যতটুকু জানি আমার এইচপিএম তারেক রহমানের সাথেও যারা যারা সমাজের অতীতের মূল্যবান মানে খুব দেশে ক্রান্তিকালে যারা জাতিকে একটা সঠিক পথ নির্দেশনা দিয়েছেন, ওনারও সেই সুযোগটা আছে বা সুযোগটা হয়তো উনি অ্যাভেল করেন। তো আমরা মনে করি, আমরা রাজনীতিবিদ হিসেবে বা আমি আমার দলের যে পজিশনটা, ওই পজিশনে থেকে যতটুকু না বলবো বা যতটুকু না বলতে চাবো, এটা হলো বিরোধী দলের একটা ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনকে তারা পুঁজি করে সবসময় দেখেন বিএনপি, আমরা সরকার গঠন করেছি, আমরা এখন বেইমানের দল, কথা না রাখার দল, এইভাবে যে একটা ট্যাগিং ইতিমধ্যে তারা চেষ্টা করছে। এখন তারা বিরোধিতা করবে, সেটা স্বাভাবিক, এবং বিরোধিতা হলো গণতন্ত্রের সৌন্দর্য। সেটা যদি গঠনমূলক হয় এবং জনগণের কাছে একটা বিশ্বস্ত বিরোধিতার মধ্যে যদি তারা থাকে এবং আমাদের গলতি কাজের মধ্যে যদি তারা যদি দেখে আমরা জুলাই চার্টার বা সনদ থেকে আমরা সরে গিয়েছি, সেটা তাদের তো সব অপশন তাদের রয়েছে, সেটা পার্লামেন্টের ভিতরে রয়েছে, রাজপথে প্রকম্পিত করে এগুলো জানান দেওয়ার সব অপশনগুলো তাদেরকে রয়েছে। কিন্তু সেটা বুঝতে হবে, জনমত একটা বিশাল ব্যাপার। এই জনমতকে তোয়াক্কা করে বা জনমতকে অবজ্ঞা করে বা তাদেরকে বোকা বানিয়ে যেন কোনো প্রকারে তারা একটা ন্যারেটিভ তৈরি করবে, আর ওই ন্যারেটিভটা জনগণ বিশ্বস্ত করবে। আমি আবারও বলি যে যে কোনো বর্ণনার, এই যে জুলাই সনদ চার্টার যা ব্যাখ্যা দিবেন, সেটা ব্যাখ্যার মধ্যে আইনত সাংবিধানিক একটা প্রচেষ্টা এবং ওর মধ্যে হইতে হবে। আবারও বলছি, এখন কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের সেই সরকার এখন নেই। তারা কিন্তু দায় সারা গোছের, বা তারা এখানে ইতিমধ্যে কিন্তু প্রমাণিত, তারা ওই ঘোলা পানিতে সেই ডিপিস্টিকের নামে তারা যেটা করতে চেয়েছিল, আধিপত্যবাদের আরেকটা সুযোগ নিয়ে তারা এটা দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল অন্তর্বর্তী সরকারের যে টাইমটা, ওটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত, এবং আসিফ মাহমুদ নিজে এই কথাটা বলে দিয়েছে। সুতরাং ওই কাজটা তো বিএনপি করবে না। বিএনপি স্টেবল গভর্নমেন্ট এবং জনগণের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট। তাড়াহুড়া করে বা যেনতেনভাবে যেটা করতে চেয়েছিল, এখন আমাদের সুযোগ আসছে পার্লামেন্টের ভিতরে, আমাদের সুযোগ আসছে, এখানে একটা কমিটি গঠন হয়েছে এই সংক্রান্ত, সেইখানে এই সুযোগের মধ্যে 5 সদস্য বিশিষ্ট আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে যদি আরও তাদের দাবি থাকে, ওই দাবিগুলো যৌক্তিক সংবিধানের ফ্রেমে এনে, যেটা আগামীতে কখনো প্রশ্নবিদ্ধ হবে না, যেটা আগামীতে কখনোই চ্যালেঞ্জের জায়গায় যাবে না আমার মনে হয়। এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জুলাই সনদের ব্যাপারে যেটা বলেছে, আমরা দক্ষিণ প্লাসে আমরা যা বলেছি অক্ষর অক্ষর পালন করব। এটার বাইরেও যদি সংযোজন বিয়োজন যেটাই থাকবে না, আলোচনার টেবিলে তো এই পর্যন্ত যদি আমরা এই জায়গাটা আসতে পারি, সামনে কেন আমরা এগোতে পারবো না? এইটা নিয়ে এখনই বিএনপিকে অপবাদ দেওয়া বা বিএনপিকে যেভাবে রাজপথে যেভাবে বিএনপিকে তারা মূল্যায়ন করতে চাচ্ছে, এটা একটা উস্কানি। এবং রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশটা একটা সহমর্মিতা এবং সমমর্যাদা দিয়ে যে আমরা আত্মসম্মান নিজেরা রাখবো এবং অপরকে সম্মানিত করবা শ্রদ্ধাবোধের জায়গায় যেটা আমরা রাখবো, মানে অন্যান্য পলিটিশিয়ানদের ওই সংস্কৃতির মধ্যে কিন্তু আবার অতীতের সংস্কৃতিতে আমাদের ডুবে যাওয়া ঠিক হবে না। আমার ফেসিস্ট গভর্নমেন্টের যে রেখে যাওয়া যতগুলো খারাপ এক্সাম্পল আছে, সেগুলোর মধ্যে আমার কারোই আমাদের
যাওয়া ঠিক হবে না, এবং ওইদিকে আমন্ত্রণ জানালেও আমরা সচেতনভাবে তারেক রহমান যে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের মানুষের পালসকে ধারণ করে সংবিধানকে আফল করার জন্য উনি যা যা করা দরকার, আমার মনে হয় এই জিনিসটা করলে বিরোধী দল বর্তমানে যে জায়গাটা আসছে সেই সুযোগটা রাজনীতি করার সুযোগটা আর পাবে না। মিস্টার মাহবুব কামাল, আপনি বলবেন, বাট অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কি মনে করেন কি না যে ক্ষমতাসীনদের বিএনপি আগে তারা যখন অপোজিশনে ছিল বা এখন রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে তাদের কমিউনিকেশন স্কিলটা খুব পুয়ার, তারা ঠিক জনগণকে কাউন্টার ন্যারেটিভ বা যেগুলো আছে যেগুলো এস্টাবলিশ করতে পারছে না বা পৌঁছাতে পারছে না, এখানে কোনো ত্রুটি দেখেন কিনা বা দুর্বলতা? হ্যাঁ, দেখছি কেন আপনার ওই প্রশ্নটা এই জুলাই সনদ নিয়ে কি আমাকে? হ্যাঁ, ওই প্রশ্নের সূত্র ধরেই এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন, মানে আপনি যে বললেন, এই প্রশ্নটা এই কারণে করলাম যে আসলে বিএনপি কমিটমেন্ট থেকে সরে গেছে কিনা সেটা বোঝার জন্য যথেষ্ট সময় কিন্তু পার হয়নি। মাত্র একটা মাসের একটা সেশন গেছে পার্লামেন্টের, যেই সেশনে অন্য অনেক জরুরি কাজ ছিল, কিন্তু অপোজিশনের যে ন্যারেটিভ সেটা কিন্তু বেশ। শুনেন, এই যে 3 মাস গেল না, মানে আমি তো ফেসবুক খুললে আমি দেখি যে এভরি ডে ইজ এ স্যাড ডে, ডে অফ অ্যাংজাইটি। সাম ডেজ আর এ প্যাকেজ অফ স্যাডনেস, প্যাকেজ অফ অ্যাংজাইটিস। প্রতিটা দিন কোনো না কোনো স্যাড খবর থাকে, অ্যাংজাইটির খবর থাকে, কোনো দিন একটা স্যাডনেসের প্যাকেজ থাকে, মানে একাধিক খারাপ খবর। এই জন্য ফেসবুক আমি এখন খুলি না, আমি যে পোস্ট দিই যখন তখন একটু খুলি। দেখেন, আমরা কিন্তু কোনো প্লেজেন্ট দৃশ্য দেখতে পাচ্ছি না। একটা আছে না যে মনোরম, মনকে ভালো করে, আছে দুই একটা, যেমন জাইমা রহমানের কথা, তার অ্যাক্টিভিটি, এটা ইটস এ প্লেজেন্ট এটা আছে, কিংবা তারেক রহমানের যে ক্যাজুয়াল ড্রেসে যে মুভমেন্ট, এটাও ইটস এ প্লেজেন্ট। কিন্তু বাকি সবই প্রায় আনপ্লেজেন্ট, এবং কি বলে যে, মানে অন্তত আমি স্যাটিসফাইড না। এখন দেখেন, ওকে ফাইন, 3 মাস ইজ টু আর্লি টু কমেন্ট, হ্যাঁ, এবং আমরা তো মেন্টালি সিক না যে সরকারের ব্যর্থতাকে এনজয় করব। আমরা কি বলে যে র্যাশনালি কথা বলতে চাই। তো এখন দেখেন, আপনি যে কথাটা বললেন যে কমিউনিকেশনের কোনো গ্যাপ আছে কিনা, আমি তো মনে করি না যে কমিউনিকেশন ফিল আপ করার মতো কোনো তাগিদ আছে, বিশেষ করে মন্ত্রীদের। গ্যাপ তো আছেই, এই ফিল আপ করার কোনো তাগিদ আছে কিনা বরং আমি দেখতেছি যে গ্যাপটা আরও ওয়াইডার করার জন্য একটা চেষ্টা চলছে উভয় পক্ষ থেকে, ফ্রম আইদার সাইড। এবং এইটা দেখেন, এই আপনি যে বললেন না, এই যে জুলাই সনদ, না, আমি একটু দেশের বাইরে যাই, মানে কথা বলতে গেলে কেন জানি আমার একটু একাডেমিক হইতে হয়। সেটা হলো, আমি গর্বাচেভের সঙ্গে ডক্টর ইউনুসের একটা তুলনা করে কেন এই সিচুয়েশনটা হলো সেটা একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন গর্বাচেভ যখন 1985-এ রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা নিল, তখন উনি 2টা কর্মসূচি নিলেন, একটা গ্লাসনস্ট আর একটা পেরেস্ত্রয়কা। গ্লাসনস্ট হচ্ছে ওপেননেস, খোলা হাওয়া, আর পেরেস্ত্রয়কা হচ্ছে রিস্ট্রাকচারালাইজেশন, পুনর্গঠন, যেটা আমরা নাম দিছি সংস্কার। যাই হোক, এখন এইটা করতে গিয়ে উনি করলেন কি, এমন তালগোল পাকায় ফেললেন আর কি, পুরো সোভিয়েত ইউনিয়নটা 15টা দেশে ভাগ হয়ে গেল, রাজ্যে ভাগ হয়ে গেল। ঠিক আছে, আমাদের ডক্টর ইউনুস সাহেব কেন এটা বলতেছি, আপনি ভাবতে পারেন যে এখনও কেন ইউনুস প্রাসঙ্গিক। হ্যাঁ, হি ইজ অলওয়েজ রেলিভেন্ট, হি উইল বি গোয়িং অন টু বি রেলিভেন্ট পারসন, উইল বি ফর ইটার্নিটি। যতদিন বাংলাদেশ থাকবে হি উইল বি রেলিভেন্ট। তিনি ওই একই জিনিস। কিন্তু দেখেন, ওই যে ওপেননেস, উনিও বললেন মন খুলে কথা বলেন, একই জিনিস। কিন্তু ওখানে রিস্ট্রাকচারালাইজেশন, এখানে সংস্কার। কি করলেন গর্বাচেভ? সোভিয়েত ইউনিয়নটা ভেঙে দিলেন। একটা দেশ যে দেশের কারণে পুরো পৃথিবী বাইপোলার পৃথিবী ছিল, এবার যেটা ভেঙে যাওয়ার কারণে এখন ইউনিপোলার হয়ে গেল। এখন ট্রাম্পের মানে অধ্যত্ব দেখতে হচ্ছে আমাকে। সোভিয়েত ইউনিয়ন ঠিক থাকলে তো আর এতটা উদ্ধত হতে পারতো না আমেরিকা। বাইপোলারকে সে ইউনিপোলার করে দেয়, কী ক্ষতিটা করে গেছেন আর কি। তো যাই হোক, উনি ভাঙলেন দেশটা। ইউনুস সাহেব ভাঙলেন কি, আমাদের জাতীয় ঐক্য ভেঙে দিলেন। দেশটা ভাঙার সুযোগ নাই, উনি ভেঙে দিলেন ন্যাশনাল ইউনিটি। এমন একটা পলিটিক্স করলেন, এমনভাবে সাজালেন পলিটিক্সটাকে যে দেখেন এখন সবাই শত্রু। বিএনপির সাথে
এই কি বলে জামাতের সাথে এনসিবির সাথে বিএনপির, আওয়ামী লীগ তো একটা কমন ফ্যাক্টর আছেই। হ্যাঁ, একটা দেখেন একটা টোটালি একটা হস্টাইল পলিটিক্স চলে আসলো বাংলাদেশে। এবং এইটা মানে এখন হয়েছে কি দেখেন, আমি দোষ তো থাকতেই পারে, হ্যাঁ, মানে নোবডি ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, দোষ থাকতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে এখানে হয়ে গেছে কি ওই ফর্মুলাটা আর কি, যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম। একটা খুঁজে বের করে কোনো রকম মানে যুক্তিতে হয় না, কিছুতে হয় না, তারপরে একটা বলে দিয়ে একটা ডিসকালার করা, একটা জনবিচ্ছিন্ন করার একটা চেষ্টা চলতেছে। এবং যে সমাজ তারেক রহমান টেক ওভার করছেন, হ্যাঁ, আমি আপনার সত্যিই বোধহয় বলছিলাম যে ইলেকশনের আগে যে কোনো একটা সাইড ওয়াক ওভার দিয়ে দিক, তাইলে সেই লাভবান হবে। দেখেন তাই হচ্ছে কিন্তু, হ্যাঁ, তাই হচ্ছে। এবং কোনো কিছু যে হবে না, পজিটিভ যে কোনো কিছু, এইটা আলামত কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সবাই শুধু এইটা একটা অদ্ভুত ব্যাপার। আমাকে যখন এখন কেউ বলে না যে আর ইউ অপটিমিস্টিক, তখন আমি বলি কি, ইয়েস আই এম অপটিমিস্টিক, বাট আই এম শেমলেসলি অপটিমিস্টিক। ইংরেজিতে একটা বাগধারা আছে, যখন সবাই মানে কি বলে যে হতাশ, তখন যে পজিটিভ দেখে, হোপফুল হয়, তাকে বলে শেমলেসলি অপটিমিস্টিক। তো আমি যদি অপটিমিস্টিক বলতে চান, আমি বললাম আই এম শেমলেসলি অপটিমিস্টিক, হ্যাঁ, নির্লজ্জভাবে আমি অপটিমিস্টিক। এবং এই যে একটা সিচুয়েশন হয়ে গেল না, গণভোট, আপনি যেটা মূল প্রশ্ন আর কি না, যেটা গণভোট ইত্যাদি, এখন যারা এটার বিরুদ্ধে কথা বলছে, মানে গণভোটের পক্ষে কথা বলতেছে, তারা কি ডেমোক্রেটিক ওয়েতে কথা বলতেছেন? তারা কি পলিটিক্সের নর্মাল যে নর্ম সেটা কি মানতেছেন না তো। তাইলে আপনি সংস্কার যে করবেন, ওগুলি যে আপনি মানবেন, প্রিভেলিংগুলি তো আপনি মানতেছেন না। তো যেটা হবে সেটা আপনি মানবেন, আমরা কীভাবে বুঝবো? আপনাকে তো প্রমাণ করতে হবে যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল, এটা প্রমাণ করতে হবে না? আপনি এখনই প্রমাণ করতেছেন যে আপনি থোড়াই কেয়ার করেন সব কিছু। তাইলে যে সংস্কারগুলি যখন যেটা তাদের দাবি যে পুরোটাই, এটা সরকারের কোন আচরণ থেকে আপনার কাছে মনে হচ্ছে যে থোড়াই কেয়ার করে? না আমি বলতে সবাই বিরোধী দল যারা চাচ্ছে যে জুলাই সনদটা পুরোপুরি বাস্তবায়িত হোক, তারা কি মানে নর্মাল পলিটিক্যাল আচরণ করতেছেন কিনা সেইটা আমি বলতেছি। তাইলে যদি তা না করেন, তাইলে হাউ আর ইউ সো শিওর যে আমরা সংস্কার করে এগুলো আপনারা সেগুলিকে ফলো করবেন নিয়মতান্ত্রিকভাবে? তাদের নিজেদের মধ্যে সংস্কারটা আছে কিনা, সেটা হচ্ছে চিন্তার জগতে, মানসিকতা। একটা হয় দেখেন, এটা অনেক পুরনো কথা পলিটিক্যাল সায়েন্সে, ওয়েন পলিটিক্স ফেলস কামস দ্য কনস্টিটিউশন। রাজনীতিতে যখন ফেল করে যায় তখন না সংবিধান, কাগজ কলমের দরকার হয়। তা আপনার পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টই তো নাই। এবং টেন্ডেন্সিটা হচ্ছে যে একে অপরকে বিপদে ফেলে কিভাবে সুপারসিড করব, এটা দুই পক্ষেরই কিন্তু সুপারসিড করার টেন্ডেন্সি, এবং মানে বিপদে ফেলে, হ্যাঁ। তো ফলে এই সোসাইটিতে আপনি সংস্কার করে কী হবে? হ্যাঁ, আমি কতগুলি ব্যাপারে তো কেন বিএনপি এটা করছে না, এটা আমি অবজেক্ট। যেমন একটা জুডিশিয়ারির ব্যাপারটা, আমি এটা দৃঢ়ভাবে মানে বিশ্বাস করি যে জুডিশিয়ারির যে সংস্কারের যে ইয়েটা আছে, যে বিচারক সচিবালয়, এটা করতেই হবে। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না করলে কিছু হবে না। দেখেন আমি একটা বলি, জুডিশিয়ারি এবং পুলিশ যদি ঠিকমতো কাজ করে, হাফ অফ দ্য ব্যাটল ইজ ডান। সরকারকে কিছু করতে হয় না, ঠিক আছে? তো আপনি যে এই দুইটা কি দেখেন, দুঃখজনক কি হচ্ছে, জুডিশিয়ারি করা হচ্ছে না, ওই দিক দিয়ে পুলিশ সপ্তাহে একজন ডিআইজি বলতেছে যে উনি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী, হ্যাঁ, এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নাই, ঠিক আছে, কোনো অ্যাকশন নাই। কিন্তু একটা কি বলছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা কোনো হইল ইনঅ্যাপ্রোপ্রিয়েট? ওখানে তো তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার ওখানে বলবেন যে আপনি বাইরে যান, বাইরে গিয়ে ড্রেস খুলে, আপনার ইউনিফর্ম খুলে বিএনপির প্রাথমিক সদস্যপদ পূরণ করে এসে তারপরে অডিয়েন্সে বসেন। দ্যাট উড হ্যাভ বিন দি মানে কি স্টেটমেন্ট অফ এ প্রাইম মিনিস্টার, তাই না? কিন্তু কেউ কিছু বললো না, হ্যাঁ। তাহলে কী দাঁড়ালো? তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন সব পুলিশের তো জাতীয়তাবাদী হয়ে যাবে। তাইলে বেনজিরের সাথে আমি তো একটা প্রশ্ন করি, বেনজিরের সাথে এই ডিএজির পার্থক্যটা কী? তার আগের দিন, জাস্ট ইমিডিয়েট আগের দিন কিন্তু প্রাইম মিনিস্টার বললেন যে আমরা দলীয় পুলিশ চাই না। দেখেন কত প্যারাডক্স এটা আর কি। আগের দিন বললেন দলীয় পুলিশ না, পরের দিন ওখানে বলতেছে ডিএজি সাহেব আমি জাতীয়তাবাদী, এবং তাও কি একবার হার্ড কোর জাতীয়তাবাদী, ক্লাস 7 থেকে, হ্যাঁ। তাহলে এইসব নিয়ে কি হবে আপনি বলেন? মিস্টার কামরুজ্জামান রতন,
আপনি শুনছিলেন, অ্যাড্রেস করতে চান কিছু? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি একভাবে ওনার অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে চান, বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দলীয়করণ হয়তো থাকে, কিন্তু যিনি এটা অ্যাপ্রোচিংটা এভাবে করেছেন, যে এই যে আমি নাম না উল্লেখই করলাম, আসলে আমি ব্যক্তিগতভাবে আমরা সবাই তাকে চিনি, সে জাতীয় ছাত্রদল করেছে, কিন্তু পোশাকটা যখন রাষ্ট্রের পরে আর রাষ্ট্রপ্রধান যখন থাকে, এই কথাটা বলে ওনার কতটুকু লাভবান হয়েছে আমি জানি না, আমার তারেক রহমানকে বিব্রত করা হয়েছে। এর বেশি আমি এই জায়গাটায় আমি আর কথাটা আর নাই বলি। এখন সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের প্রধান দলীয়ভাবে যখন নির্বাচিত হয়, উনি কিন্তু একজন প্রধান, ওনার একটা ক্যাবিনেট থাকে, ক্যাবিনেটও এক্সিকিউট করে। আর আমার জায়গা থেকে আমি একটা কর্মী, আমি এলাকার একটা প্রতিনিধি, আমার মাধ্যমে যে রিফ্লেকশনটা জনগণ দেখবে, ওটা কিন্তু সারা দেশে হয়তো এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এটা দেখতে পায়, কিন্তু ওভারঅল আমার কিন্তু ফোকাসটা থাকে হলো আমার নির্দিষ্ট আমার যে 5,10,000 আমার মুন্সিগঞ্জ 3 আসনের যে জনগণ, তাদের প্রতি আমি সবসময় কিন্তু তাদের প্রতি যে আমার কমিটমেন্ট ছিল, এবং কমিটমেন্টগুলো রক্ষা করার ক্ষেত্রে আমার যে যা করণীয়, সরকারের যা আমাকে অ্যাসিস্ট করছে, সেগুলো আমি প্রপার জায়গায়, যারা অরিজিনাল যারা ভিকটিম বা যেই রাস্তার কাজ বা বিল্ডিংয়ের বা মসজিদ মাদ্রাসা বা আমাদের মন্দিরের যতগুলো জায়গায় গভর্নমেন্ট ইন্ডিকেট করে দেয়, তো সব সুনির্দিষ্টভাবে দেয়, আমার কাজ কি মনিটর করা, এবং এইটার মধ্যে থেকে কোথাও ফাঁক ফোক একটা টাকা যেন কোথাও এটা মিসহ্যান্ডেলিং না হয়, সৎভাবে আমাকে এগুলো কাজ করা হলো আমার কাজ। এখন জাতীয়ভাবে আমরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল পলিটিক্সটাও কিন্তু আমাদের লোকালি কিন্তু হয়। জিল্লুর ভাই, সবচেয়ে ব্যাপার দেখেন, এই যে রামিসার যে ঘটনাটা, এটা তো পৃথিবীর মানে কোনো সভ্য সমাজে এটা কি কোনো ঘটনা এই ধরনের হতে পারে? বাংলাদেশটা যেখানে আমি একটা আমাদের রূপান্তর বাংলাদেশে আমরা কী চিন্তা করছি, অথচ এই ধরনের একটা ঘটনা একটা গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করা হয়, এবং এইটার সাথে গভর্নমেন্টের কি কাজ বা কোনো গভর্নমেন্টের কোনো ব্যক্তি কি ওই নরপিচাস তাকে কি বলেছে এই কাজটা করতে, কিন্তু সামগ্রিকভাবে দেখেন এই কাজটা হওয়ার পরে মনে হয় যেটা গভর্নমেন্ট তাকে দিয়ে করিয়েছে, এবং এইটার বিচার গভর্নমেন্ট করবে না, বাট এইটার মধ্যে গভর্নমেন্টের কী লাভ থাকতে পারে বলেন? আপনারা খেয়াল করে দেখেন, দিনাজপুরে ইয়াসমিন হত্যা হয়েছিল না, ওটার পরে লোকালি তখন ওই গভর্নমেন্টকে আনরেস্ট করে ওটাতে কিন্তু একটা বিশাল আন্দোলনের একটা স্ফুলিঙ্গ তৈরি করা হয়েছিল। আমি মুন্সিগঞ্জের একটা প্রতিনিধি হিসাবে, ওর রামিসার দাফন হয়েছে সিরাজদি খানের আমাদের একটা ইউনিয়নে, ওইখানে ওনার বাবাকে, এই রামিসার বাবাকে, আপনারা বুঝতেছেন যারা আজকে এটা নিয়ে কথা বলছে, এটা তারেক রহমানকে ডিফল্টার বানিয়ে বিএনপিকে ন্যারেটিভ দিয়ে একটা বাজে জায়গায় নিতে চাচ্ছে, ওই দলের লোকরা রামিসার বাবাকে অনেক প্রলোভন দেখিয়েছে যে এইটা আমরা মুন্সিগঞ্জ থেকে এরকম একটা আন্দোলনের কোনো আমরা এখানে ধারা আমরা বের করতে পারি এগেনস্ট অফ গভর্নমেন্ট। স্বাভাবিকভাবে এইখানে আমরা 3টে আসনে আমরা জাতীয়তাবাদী দল, আমরা ওইখানে গিয়েছি, তার বাবার সাথে কথা বলেছি, বাবা বলছে যে না, আমাকে প্রলোভন দেখানো হয়েছে, বাট আমি তো সত্যিকার অর্থে গভর্নমেন্ট আমার পাশে দাঁড়িয়েছে, তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে, যা যা করণীয়। পরবর্তীতে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য গভর্নমেন্টের কাজটা কি? এই পরিবারের পাশে দাঁড়ানো, পাশে দাঁড়িয়ে এটার বিচারের ব্যবস্থা করা, পাশে দাঁড়িয়ে পরিবার যে অন্যান্য দেখেন এক বাচ্চার সাথে সাথে দায়িত্ববান নিয়েছে, অন্যান্য মানবিক এবং যৌক্তিক যতগুলো কাজ রাষ্ট্রের দায়িত্ব না সেগুলো নিয়েছে, এবং বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যা যা করা দরকার সেটা বলেছে। তো 5 দিনের মধ্যে চার্জশিট হয়ে যাবে, 1 মাসের মধ্যে বিচার হয়ে যাবে। পরবর্তীতে দেখেন সিরিজ অফ এই যে ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশে, এই ধরনের কোনো পরিকল্পিতভাবে যদি মনে করেন এটা দিয়ে যদি গভর্নমেন্টকে বেকায়দায় ফেলানো যায়, আপনি কি মনে করেন 100 জায়গাতে এই ধরনের ঘটনা সম্ভব? তো এইটাই কি আমার পলিটিক্স? কেন এই কথাটা বললাম? ওই যে সিরাজদি খানে গিয়ে প্রলোভন দেখিয়ে ওইখান থেকে চেয়েছে যে আন্দোলনের একটা বাজে একটা টার্ন নেওয়াতে, তা আমরা সচেতন ছিলাম, আমরা যখন জেনেছি পরিবারের সাথে পাশাপাশি থাকাতে ওইখানে করতে পারিনি। এই যে দেখেন সব জায়গায় তো সেটা সম্ভব না হতে পারে। দিনাজপুর যেটা সম্ভব হয় না, ইয়াসমিনকে দিয়ে দেখাচ্ছেন ওই সময়টাতে কিভাবে করেছে। আমার কথা কি, আমি বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবেন, যেখানে সরকারের বদ শাসন থাকবে, সরকারের যেখানে কমিটমেন্ট, আপনি জুলাই সনদ চার্টার আপনি এটি নিয়ে কথা বলেন না, অবশ্যই কথা বলতে পারেন, কিন্তু আপনি যেই ধরনের বর্ণনা এখন থেকে দিচ্ছেন, আলী রিয়াজকে আমরা তো এখন আপনাকে কথা বলি, বাংলাদেশে কিন্তু কতগুলো জায়গায় দেখেছি 111-এর পরে যতগুলো মানুষ এটার সাথে জড়িত ছিল, সেটা মইনু আহমেদ বলেন, আর্মিতে ডিজিডিএফে যারা ছিল, দেখেন একটা লোক আর বাংলাদেশে আসেনি,
এই আলী রিয়াজরা ওখানে বসে কোন পরিস্থিতিতে তারা এটা জোড়াতাড়ি দিয়ে অনেক কিছু বিএনপিকে জানিয়ে যান, আমি তো ডিটেলস বলতে পারবো না। বাট ওইখানে এখন আমরা শুনি সালাউদ্দিন ভাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি প্রত্যক্ষভাবে এটার সাথে সর্বতভাবে মানে উনি এটার সাথে ছিলেন, উনি যখন বলেছে যে আমাদের উপায় ছিল না কিছু মেনে আমাদের নির্বাচনের দিকে আমাদের মানে ডাইভার্ট হয়ে যাওয়া, এখানে অনেক ইঙ্গিত কিন্তু উনি এই কথার মধ্যে দিয়েছেন। তার মানে এটা কি, এই বাংলাদেশে ইলেকশন না হওয়ার জন্য যা যা করা দরকার এটা কিন্তু ওই সময় কিন্তু হয়েছিল। ওই মানুষগুলো কিন্তু এখন বিভিন্ন ছদ্মাবেশে এই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে দেশ আগামী দিনে গণতান্ত্রিক একটা মানে ট্রেনে আমরা যাত্রা যেটা শুরু করেছি, এইখানে কিন্তু ব্যাঘাত ঘটাবার জন্য এরকম রামিসার মতো ঘটনাকে পুঁজি করে তারা আমার মনে হয় কিছু একটা তারা করতে চাচ্ছে, যদিও সচেতন মানুষ এবং আমরা জাতীয়তাবাদী দল বিশেষ করে তারেক রহমানের প্রতিটা ইনিশিয়েটিভকে আমরা এমনভাবে অ্যাড্রেস করছি যে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা সচেতন এবং সতর্কভাবেই বলছি এই ধরনের কোনো মানে রাজনীতির মধ্যে অন্য কিছু করে ঘোড়াপাইতে মাছ শিকার করার সুযোগ আমরা দেব না। মিস্টার মাহবুব কামাল, আপনি শুনছিলেন এবং মিস্টার কামরুজ্জামান যেহেতু রামিসার প্রসঙ্গটি তুলল, রামিসা একটা ঘটনা বা উদাহরণ, এরকম আরও অনেক আছে মিস্টার রতনী উল্লেখ করছেন। আমি যেহেতু ওই যে ন্যারেটিভের প্রশ্নটা তুলছিলাম, দেশে কিন্তু এখন ক্রাইম আছে এবং এখন পর্যন্ত অনেকেই মনে করেন যে ল এনফোর্সিং এজেন্সিজ আসলে ঠিক ওই মুডে নাই সমস্যাগুলো সমাধান করবার, বা তাদের যেভাবে আপনি বলছিলেন যেরকম হওয়া উচিত। আমার একটা ক্রাইসিস, প্রতিদিন বাচ্চা মারা যাচ্ছে এবং পাওয়ার সেক্টর, যদিও আমরা রাজধানীতে বা শহরগুলোতে খুব অনুভব না করি, গ্রামে পাওয়ারের খুব লোডশেডিং ভীষণ রকমের। এখন কোনো কোনো ক্ষেত্রে সরকার হয়তো কাজ করছে এবং তারা বলছে কাজও করছে। আমার প্রশ্ন, ওই যে ন্যারেটিভ তৈরি করা, মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি আছে এবং সরকার যে কাজ করছে সেটা আসলে তারা বোঝাতে পারছে কিনা বা ভিজিবিলিটি এটা আছে কিনা, সেটা আমার আপনার কাছে প্রশ্ন। বা এখানে আপনি ওই আবার গ্যাপের প্রশ্ন আছে বলছি। প্রথমে রামিসার বিচার নিয়ে একটু বলি। দেখেন, ইয়াসমিন হত্যার সময় আমি তখন জায়জা দিনে, সাপ্তাহিক জায়জা দিনে এটা আমরা কাভার স্টোরি করছিলাম, সেটা করছিল পুলিশ, ঠিক আছে, এবং ওইটা পার্সপেক্টিভটা ভিন্ন। এই পার্সপেক্টিভ ওই দিনাজপুর থেকে সেটা কিন্তু জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, জাতীয় বিষয়ে পরিণত হয়েছে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে এই যে স্পিডি ট্রায়াল না, এইটা এখন কেন, আগে কি ধর্ষণ হয় নাই? তার মানে বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ডটা বা যে ধর্ষণটা ক্লিক করে যায়, যে যে ধর্ষণটা রিপার করে, সোসাইটিতে রিপার করে, সেগুলির ব্যাপারে মানুষ, গভর্নমেন্ট, সব গভর্নমেন্টই সেগুলির ইস্যু করে। যেমন রিমা হত্যা বিচার হয়ে গেছে, ইয়াসমিন হত্যা বিচার হয়েছে, তারপরে ধরেন যে মানে যেগুলি মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে, শুধু হত্যা বা ধর্ষণ না, যে কোনো বিষয় যতক্ষণ না পর্যন্ত এইটা ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত সরকার গা করে না। আচ্ছা ঠিক আছে, এটা তো হবেই। স্পিডি ট্রায়ালের কথা তো আমরা বহু আগে থেকে বলতেছি, পার্সোনালি আমি বলতেছি যে স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করেন। স্পিডি ট্রায়ালের সিস্টেম আছে, এগুলি কেন এগুলি হয় না? বিচার তো দুই প্রকারের, একটা হচ্ছে কোর্টস অফ জেনারেল জুরিসডিকশন, আর একটা হচ্ছে কোর্টস অফ লিমিটেড জুরিসডিকশন, ঠিক আছে। একটাতে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ গিল্ট অর ইনোসেন্স, আর একটা হচ্ছে দি অ্যাকিউজড হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স। দি অ্যাকিউজড হ্যাজ টু প্রুভ হিজ ইনোসেন্স, এইটা স্পিডি ট্রায়াল, এটা খুব দ্রুত হয়ে যায়। এটা কন্টিনেন্টাল ইউরোপে আছে 2-3টা দেশে, যে অভিযুক্ত প্রমাণ করবে সে নির্দোষ, ঠিক আছে, ট্রায়ালটা স্পিডি হয়ে যায়। এগুলি তো যারা লিগাল এক্সপার্ট যারা আমাদের, তারা কী করে আমি তো বুঝলাম না। এখন দেখেন, এই যে যেহেতু রামিসা একটা বিশাল ক্লিক করে গেছে না, ফলে গভর্নমেন্ট দেখেন কত রকম হচ্ছে এবং বিরোধী দল এটা ক্যাশ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, বলে এই যে এই জিনিসগুলো হচ্ছে, এখানে হচ্ছে কি সব হচ্ছে যে আপনার এটাকে কি বলে, যেটা কিভাবে একটা ন্যারেটিভ তৈরি করা যায়, একটা ছোট ঘটনাকেও ন্যারেটিভের মধ্য দিয়ে বড় করা যায়। ছোট জিনিস গ্লোরিফাই করতেছে, ছোট জিনিস ম্যাগনিফাই করতেছে, আবার বড় জিনিস ক্রপ আপ করতেছে, বড় জিনিস ছোট হয়ে যাচ্ছে, ছোট জিনিস বড় হয়ে যাচ্ছে। ডেফিনেটলি রামিসার যে হত্যাকাণ্ড, এইটা ধর্ষণ, এইটা আমি এ যাবৎকালের যত ধর্ষণ হয়েছে তার মধ্যে এইটা সবচেয়ে বেশি আমাকে পীড়া দিয়েছে আর কি, সবচেয়ে বেশি মর্মান্তিক। কারণ মানে চোখের জল, আকুতি, তীব্র শারীরিক যন্ত্রণা, এইগুলো ধর্ষককে বিচলিত করতে পারে নাই। হ্যাঁ, এবং ধর্ষণের পরে যা হয়েছে, এবারে এটা আমি কোনো স্যাডিস্ট ছাড়া এই নিয়মিত দেখাইতে পারে না। এটা দিস ইজ এ স্যাডিস্টিক প্লেজার। এবং মানে সোসাইটিতে হয়েছে কি, আপনার যে ওটা কী বলে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার চলতেছে। সব ক্ষেত্রে দেখবেন যে
এই ব্যক্তিত্বকে খর্ব করার, হ্যাঁ, এক ধরনের স্যাডিজম, এক ধরনের কি বলে যে নিজেকে বিতর্কিত করার, ইচ্ছাকৃতভাবে নিজেকে বিতর্কিত করা, এটা কি আনন্দ আল্লাহ জানে। হ্যাঁ, এই একটা মানসিক বিকৃতি চলতেছে এবং এগুলোর জন্য আমি বলি, আমি কেন বলতেছি ডক্টর ইউনূস উইল বি রেলিভেন্ট টিল বাংলাদেশ এক্সিস্ট। যতদিন বাংলাদেশ থাকবে তিনি প্রাসঙ্গিক হয়ে থাকবেন, তার এই 18 মাসের রুল। হ্যাঁ, এই সোসাইটির এই যে ডিজেনারেশন, এইটা তার সৃষ্টি, আগে ছিল। ডোন্ট থিঙ্ক যে আই এম ডিফেন্ডিং শেখ হাসিনাজ রুল, ছিল, কিন্তু এইটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গেছেন উনি, যে এইসব, হ্যাঁ, আগে ছিল কিন্তু এইভাবে করা, হ্যাঁ, এবং করতে করতে সোসাইটি দেখেন এখন যে গালি না, দিস হ্যাজ বিকাম এ পলিটিক্যাল কালচার, যে যত গালি দিতে পারবে সে তত। এবং রাজনীতিটা এত সহজ হয়ে গেছে বাংলাদেশে। দেখেন আমি একটা বের করছি, বাংলাদেশে রাজনীতিবিদ হইতে গেলে না দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে খুব সহজ, আওয়ামী লীগকে গালিগালাজ করতে হবে আর ইন্ডিয়াকে গালিগালাজ করতে হবে, বাস আপনি রাজনীতিবিদ হয়ে গেলেন, বুঝছেন। আর যদি ভালো রাজনীতিবিদ হইতে চান তাহলে ওই গালিগালাজটাকে আপনাকে আর্টিস্টিক করতে হবে। যেমন সবাই বলবে যে লুটেরা আওয়ামী লীগ, আর আমি বলবো যে এটা একটা অলিগার্কদের সরকার। হ্যাঁ, এই যে অলিগার্ক ব্যবহার করলাম, আমি বড় রাজনীতিবিদ হয়ে গেলাম। বা ইন্ডিয়ার ব্যাপারে কেউ গালিগালাজ করতেছে, কি আধিপত্যবাদ, অমুক তমুক, আমি বলবো না, এখানে একটা কালচারাল অ্যাগ্রেশন চলতেছে ইন্ডিয়ার। আমি বিরাট রাজনীতিবিদ হয়ে গেলাম। হ্যাঁ, এত সহজ হয়ে গেছে রাজনীতি, এবং রাজনৈতিক ভাষা এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, কোনো লেখাপড়া নাই, কিছু নাই, ইতিহাস জানা নাই। পলিটিশিয়ান আছেন এখন এখানে, দেখি তিনি পলিটিশিয়ানদের কিভাবে ডিফেন্ড করেন, বলেন ওনাকে। হ্যাঁ, একটু বলি। সাংবাদিকরা তো সমাজের, আমাদের বিবেক দর্পণ, যাই বলি, এদেশে যে সাগর রুনি এত একটা নির্মম হত্যা হলো বাংলাদেশে, এটার এখনো যে ক্লুটা খুঁজে পেলেন না, আপনাদেরকে দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে। আপনাদের সাহসী উচ্চারণে সমাজকে সচেতন করে না? তারপর দেখেন সাগর যে কোনো নির্মমতা, আমি বলি যে কোনো নির্মম, এটা তো কোনো মানে যেটা হয়েছে রামিসার ব্যাপারে, ওটা তো আলোচনা করতে আমি বিব্রত না, আমি লজ্জাবোধ, জাতিগতভাবে, ব্যক্তিগতভাবে আমার দায়িত্ববোধ থেকে আমি এটাকে প্রচণ্ড আলোচনা মানে করার মতো আমার রুচিটা নেই। তারপর দেখেন এদেশে মুরগি কথায় বলে কি মুরগি চুরির ফাঁসি হয়, আর সত্যিকার খুনিরা বিভিন্ন ফাঁক করতে বেরিয়ে যায়। এদেশে বসুন্ধরা গ্রুপের এক সুনামধন্য সন্তান, তাদের যে কীর্তিটা মানুষ জেনেছে, এটা আমাদের স্টেটমেন্ট ছিল, সব কিছু ছিল, তাদেরকে কোনো বিচার হয়েছে? তো ওইখানে তো আমাদের সরব একটা উচ্চারণ, আপনাদের লেভেল থেকে বলেন, আমরাও কিন্তু দায়বদ্ধতা কিন্তু সবারই আছে। আজকে আমি সরকারে এসেছি, সরকারে আসাটা তো আমার পাপ না। একসময় ছিল ভোট দিতে চাওয়াটাই, সঠিক ভোট প্রয়োগের জন্যই চাওয়াটাই আমার জন্য একটা অপরাধ ছিল, ওই জন্য আমি অনেক শাস্তি ভোগ করেছি বিগত 16 বছর যাবৎ। আজকে যে সঠিকভাবে আমি নির্বাচিত হলাম 3 মাসের মধ্যে, আমার ব্যর্থতা, এত জুলাই অভ্যুত্থান, তারা নিজেদের মতো করে তাদের ক্রেডিট নিতে চাচ্ছে, তা মানে এই 3 মাসের মধ্যে যতগুলো ওয়ে আউট আমরা দেখছি, কেউ বলতে পারবে বিএনপি না বলেছে যে আমরা এটা করবই না? তারপর ওই জায়গায় তো আমরা যাইনি। তো এখন আমাদের পজিটিভ যতগুলো আমার যতগুলো দোষ আছে বা আমার কি করণীয় বর্জনীয় আপনি নির্ধারণ করে দেন। এখনই যদি ওই ফেসিস্টের মতো যদি বিরোধিতা করার জন্য যদি আমি বিরোধিতা করি, এই কালচার থেকে যদি আমি বেরিয়ে না আসি, আপনি কালকে ক্ষমতা জানতো আমি তো নিশ্চিন্ন হয়ে যাব না। আমার তো রাইটস থাকবে আমার রাজপথে বা সংসদে কথা বলার। তো আপনার যদি আজকের বিরোধিতা যদি এইটাই হয়, তো আমি নিজেকে বিরোধী দল হিসাবে ভাববো, তাকে তো আমি ওই যে তাহলে একই কথা হইলো, তো একদিনের জন্য আমি শান্তিতে থাকতে দেব না। তো সেই রাজনীতিটাকে আবার আমরা ঘূর্ণায়মানভাবে একই বৃত্তের মধ্যে কি আমরা ঘুরতে থাকবো কিনা, এটা আমাদের মধ্যে থেকে মানে ভাববা উচিত। আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে সাগর রুনির ব্যাপারে আমি 2-3টা মানববন্ধনে দাঁড়াইছিলাম, ঠিক আছে, এবং আমাদের সাংবাদিক কমিউনিটি বারংবার আমরা প্রেশার দিছি, যাই হোক হয় নাই। আপনি যেটা বলতেছেন যে আপনারা বললেই তো হয়, বা মানে জিনিসগুলো দেখিয়ে দেওয়া ইত্যাদি বলা উচিত, লাভ নাই। কালকে আমি একটা টেলিভিশনে বলতেছিলাম, বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে, আমি একটা নতুন নাম দিছি, টেফলন পলিটিশিয়ান। হ্যাঁ, টেফলন, ওই যে ওটাকে কি বল, ননস্টিক, ওখানে কিছু আর ওটাতে কোনো কিছু লাগে না, ওই কড়াইয়ের মধ্যে দেয় না যে মানে কোনো কিছু গেলে ওইটা পিছলায় যাবে আর কি। আমাদের পলিটিশিয়ান টেফলন, গায়ে লাগে না, শরীরে টেফলন লাগানো আছে, এসে কেমিক্যাল কম্পাউন্ড, হ্যাঁ, ননস্টিক এবং হিট রেজিস্ট্যান্ট লাগানো আছে শরীরে। আপনি যাই কিছু বলবেন না কেন, ওই টেফলন এটাকে সরাই দিবে, গায়ে কিছুই লাগবে না।
অল আর টেফলন পলিটিশিয়ান। আমরা বলি না কথা, আমরা কি বলতেছি না? আমি নিজে তো প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে তিনটা ইয়ে করছি, আপনার কি বলে যে ভিডিও করছি আমি তিনটা, এবং আমরা তো বলতেছি কথা। কে শুনে কার কথা? এই সমস্ত শুনেন। ওই যে ৭২-৭৩ সালে একটা বিখ্যাত নাটক ছিল, এটা খুবই দর্শক রঞ্জিত ছিল, আব্দুল্লাহ মামুনের শুভচর নির্বাসনে। তো থিয়েটারে মঞ্চে থিয়েটার, হ্যাঁ, শুভচর নির্বাসনে চলেছে অনেক আগে চলে গেছে। হ্যাঁ, এগুলি বলে লাভ নাই। বাংলাদেশে সুবচরের কোনো মূল্য নাই, 1 পয়সা মূল্য নাই। ঠিক আছে, খালি ওই যে আমরা মানে কথা বলার সময় নীতি কথা বলি, হ্যাঁ, যে কি করা উচিত, কি করা উচিত কেউ জানে না। আমাকে বলতে হবে কেন কি করা উচিত, কোন মন্ত্রীর কি করা উচিত, এটা উনি জানেন না, আমাকে কেন বলতে হবে, তাই না? ফলে এগুলি বলে লাভ নাই। এইটা হয়ে গেছে আপনার ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার একটা প্রতিযোগিতা। সব সময় এটাই আছে। দেশপ্রেম টেশপ্রেম এগুলো তো কারোর মধ্যে নাই, এটা খামাখা বলে লাভ নাই। হ্যাঁ, দেশপ্রেম হচ্ছে, দেখেন মানে আমাদের দেশে না কতগুলি মানে ভুয়া ডেফিনিশন চালু আছে। মুখে বললেই হলো যে দেশপ্রেমিক, এবং কি বলা হয় যে সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক না। দেশপ্রেমিক সেই যে তার দায়িত্বটা একেবারে সুনিপুণভাবে পালন করে, সে হচ্ছে দেশপ্রেমিক। তার কাজটা আলটিমেটলি রাষ্ট্রের থলিতে গিয়ে যাবে। একজন মুচি যদি আমার জুতাটা নিপুণভাবে সেলাই করতে পারে, কালি করতে পারে, সে দেশপ্রেমিক, সে তার কাজটা নিপুণভাবে করতেছে। তাকে যুদ্ধক্ষেত্রে শত্রুকে বন্দুক দিয়ে গুলি করতে হবে না, ঠিক আছে? তো ফলে কেউই নিজের কাজটা করতেছি না, চেয়ার দখল করে বসে আছি আর বক্তৃতা মারতেছি কি আমি দেশপ্রেমিক, ঠিক আছে? তো এই আপনি যদি রাষ্ট্রের কোষাগারে কিছু দিতে না পারেন, রাষ্ট্রের থলেতে যদি কিছু দিতে না পারেন, আপনি কিসের দেশপ্রেমিক? বললেই হবে দেশপ্রেমিক। ফলে এগুলি বলে লাভ নাই, সবাই সব কিছু জানে। আমরা এমন কোনো পণ্ডিত না, সাংবাদিকরা এমন কোনো পণ্ডিত না, আমরা কখনো সাধারণ মানুষের চেয়ে কম জানি। আপনি জানেন, গ্রামে যান আপনি, কিছু লোক এমন কথা বলবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার দুর্বলতা কি? সে থিওরাইজ করতে পারে না, তার ভাষা জ্ঞানের অভাব। আমার কেন তো দাম, এই যে আমাকে টক শোতে ডাকছেন, আমি ভাষা একটা শিখছি, কোনো রকমে ভাষাটা শিখছি, এবং আমি একটা জিনিসকে শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থাপন করতে পারি, আর সিস্টেমে বলতে পারি। ওই যে অশীতিপর বৃদ্ধ গ্রামের যে রিমোট এলাকার, সে আমার চেয়ে বেশি বুঝে। তার দুর্বলতা হচ্ছে সে থিওরাইজ করতে পারে, তার ভাষা জ্ঞানের অভাব, যে কারণে সে বলতে পারে না। তো কথাটা হচ্ছে সবাই সব কিছু বুঝে। হ্যাঁ, আমাদের বলার কিছু দরকার নাই। যার দায়িত্বটা সে পালন করলেই তো হয়ে যায়। এটা তো এমন কোনো মানে কি বলে যে দুর্বোধ্য কোনো জ্ঞান না যে আমাকে কি করতে হবে। দেখেন, পলিটিক্স করতে গেলে, আমি বলি তো, পলিটিক্স করতে গেলে কমন সেন্স থাকলেই চলে। দিস ইজ নট ইকোনমিক্স। হ্যাঁ, যে ওই যে ইকোনমিক্সের ক্ষেত্রে বলে ওয়ার দেয়ার আর 6 ইকোনমিক্স দেয়ার আর 7 পয়েন্টস, এত জটিল আর কি। তো পলিটিক্সে তো ওইটা নাই। পলিটিক্সে কমন সেন্স ইজ এনাফ, এবং কমন সেন্স যদি একটা আনকমন হাইটে চলে যায়, সেটাই ব্রিলিয়ান্স। এটা বলা হয়ে থাকে, কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। তো কমন সেন্স দিকে বোঝা যায় না যে কী করা উচিত। এটা কি ওই যে কী বলে যে পলিটিক্যাল সায়েন্সের বড় বড় বই খুলে পড়তে হবে নাকি? আমাদের দেশে তো কমন সেন্স ইজ এনাফ। উন্নত দেশে তারা যেহেতু দে হ্যাভ এ টেন্ডেন্সি টু ডেভেলপ দেয়ার পলিটিক্যাল নলেজ, সেহেতু তারা লেখাপড়া করে, সে করে। আমাদের কোনো দরকার নেই ভাই, অত উচ্চ মার্গের দরকার নেই। কমন সেন্স দিয়ে আমরা অ্যাপ্লাই করব, কি করতে হবে না করতে আমরা কমন সেন্স দিয়ে বিচার করব। আমাদের তো বলার দরকার নাই। কামরুজ্জামান রতন, আমরা শেষের দিকে, ফাইনাল রাউন্ড। যেমন আমরা টকশোতে যারা আসি, বলতে আসি, ব্যক্তিগতভাবে আমি এখন তো শিখার প্রচণ্ড আমার আগ্রহ। আমি যখন 6 জন জিল্লুর ভাইয়ের মতো বা কামাল ভাইয়ের মতো সাংবাদিকের সামনে বসি, আমি চেষ্টা করি, আমি তার মতো হতে পারবো না, কিন্তু 5 জন এরকম মাপের যদি জ্ঞানী এই ধরনের মানুষগুলোর সাথে আমি বসি, আমি 6ষ্ঠতম একজন কাছাকাছি একজন জিল্লুর ভাই হওয়ার চেষ্টায় রত। মানে কি, আমার দিন শেষ হতে আমি কবর পর্যন্ত আমি শিক্ষা গ্রহণ করতে চাই। তেমনই রাষ্ট্র ক্ষমতায় যারাই আমরা থাকি, আমার মনে করব যে অতীতের রাষ্ট্রের যারা দায়িত্বে ছিলেন, কি কারণে তারা সমাদৃত হয়েছেন, কি কারণে তারা ঘৃণিত হয়ে তারা প্রস্থান করেছেন, সেটা হোক সীমান্তের ওপার, সেটা হোক আমার জেলখানার বাসস্থান। তা আমি মনে করি আমরা ভালো কিছুর মধ্যে আমরা থাকি এবং ভালো চিন্তার মধ্যে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। খারাপ যে কারণে মানুষ ধিক্কৃত হয়, খারাপ যে কারণে মানুষ
অনুসূচিত হয়ে সারা জীবন পস্তাতে হয়, ওই কাজগুলো থেকে আমরা সবসময় বিরত থাকি। মাহবুব কামাল, প্রশ্নটা করেন। না আমি বলছি ক্লোজিং রিমার্কস বা closing? ফাইনাল রাউন্ড। ক্লোজিং কি বলবো আমি বুঝতে পারতেছি না। দেখেন, আমরা তো আগেই তো বললাম যে আমরা সরকারের প্রশংসাই করতে চাই। কি কারণে আমরা সমালোচনা করতে চাই? আমাদের সুযোগ দেন, প্রশংসা করার সুযোগ দেন, তাইলে আমরা করি। তো এখন মানে সুযোগ যদি না থাকে তাহলে কেমনে করবো? যে কোনো কাজ সুযোগ থাকতে হবে, তো শুধু প্রশংসা না, সব ক্ষেত্রেই তো একটা সুযোগ থাকতে হবে। তাই না? যে এই যে বলেন না যে মানে সুযোগ না উপাদান, এই যে যারা সৎ আছে না, এদের ম্যাক্সিমাম হচ্ছে সুযোগের অভাব। সুযোগের অভাবের কারণে তারা সৎ, মানে 90%। সুযোগ দিয়ে দেখেন সেও করাপ্ট হয়ে যাবে। তো আমাদের সুযোগ দেন, আমরা প্রশংসা করি। আমরা তো মেন্টালি সিক না যে মানে সাদাকে কালো বলবো, কালোকে সাদা। আমরা সুস্থ, একেবারে সুস্থ। আপনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে যান, দেখবেন কোয়াইট সাউন্ড। হ্যাঁ, কোয়াইট সাউন্ড মেন্টালি। আপনি বলতে চাচ্ছেন আমরা সুযোগ না পাওয়ার ক্ষেত্রে আমরা সৎ, না, সুযোগ না, পেলে আমরা না, অসৎ। না, 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 এরকম ওইটা না, এটা আমি অন্য একটা উনি প্রসঙ্গ উনি বললাম। যেটা মূলত বলতে চাইছেন সেটা হচ্ছে যে আপনারা ভালো কাজ করেন, ভালো কাজ করলে হ্যাঁ, প্রশংসা দেন, করবেন। আমাকে সুযোগ দেন। তো সেই সুযোগটা যদি না দেন, আর আমি যখন সাফার্ড হব, আমি যখন কি বলে আমার যখন দুঃখ কষ্ট হবে, তা আমি কথা বলবো না? এটা আমার স্বার্থে করব। দেখেন, পৃথিবীতে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো ফিলসফি নাই। এই যে আমরা বলি না মতবাদ, এগুলো কিচ্ছু না। পৃথিবীতে একটা মতবাদ, সেটা প্রয়োজনবাদ। এই যে মুক্তিযুদ্ধে কোনো মহান বলে না, আমি বলি না। আমার প্রয়োজনে আমি মুক্তিযুদ্ধ করছি। কিসের মহত্ব এটা? আমার প্রয়োজনে আমি মুক্তিযুদ্ধ করছি। আমি কেন বলতে চাই ওইটা মহান? আমার প্রয়োজনে করতেছি, আর বলতেছি এটা আমি নিজে গ্লোরিফাই করতেছি। আমার প্রয়োজনকে আমি গ্লোরিফাই করতেছি। তো ফলে এইটা কথাটা হচ্ছে যে যেটা করা উচিত সেটা করেন, আমরা প্রশংসা করি। এবং প্রশংসা করার মধ্যে একটা আনন্দ আছে, বুঝছেন? গালি দেওয়ার মধ্যে কোনো আনন্দ নাই, প্রশংসা করার মধ্যে এই আনন্দ থেকে কেন বঞ্চিত করবেন আমাদের? তাই না? আপনি কিছু বলবেন জাস্ট এক মিনিটে? আপনারা কি ওই যে কিছু কিছু সাংবাদিক আছে না, অতিরিক্ত মানে কি, তারা এই সরকারের একেবারে ঘাড়ের মধ্যে এমনভাবে বুদ্ধিদাতা হিসাবে আবির্ভাব এমনভাবে হয়েছিল, ওই তারা কিন্তু এখন জেলখানায়। নিশ্চয়ই আপনি ওই সুযোগ আগের সরকারের আমলে এই যে নাম বলতে, এই যে মামুন সাহেব, মুন্নিশা, কিছু দেখেছি না আমরা, মঞ্জু সাহেবরা যেভাবে এখানে তত্ত্ব দিত, সত্যি ওই জায়গায় থেকে যেইভাবে ওই ফেসিস্টকে তারা অ্যাসিস্ট করেছে, ওই জায়গায় ইনশাল্লাহ আপনারা যাবেন না। জাতি তাহলে একেবারে নিমজ্জিত এমন অতল গহ্বরে যাবে যেখান থেকে আর ট্রেন দিয়েও তাদেরকে উঠানো যাবে না। আপনারা এখনো আছেন, জাগ্রত থাকেন এবং আমাদেরকে সঠিক লাইনে আপনি আমাদেরকে সবসময় সচেষ্ট রাখেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, এই কথা ঠিক যে 3 মাস সময় একটা সরকারের জন্য খুব বেশি নয়, তবে বাংলাদেশ এমন সংকটের গহ্বর থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছে যেখানে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ সরকারের কাছে সেটা প্রত্যাশা করে। অ্যাটলিস্ট সরকারের যে চেষ্টাটা আছে সেটা দেখতে চায় এবং একই সঙ্গে একথাও সত্য যে সরকার যে চেষ্টা করছে সেটা মানুষকে জানানোটাও একটা দক্ষতার ব্যাপার। সেই দক্ষতার একটা ত্রুটি বা গ্যাপ লক্ষণীয়, সেটাও আমার অতিথিরা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। আশা করি তারা সেটাও কভার করবার চেষ্টা করবেন। সব কথার মূল কথা যে আমরা সুশাসনের কথা বলি, স্বচ্ছতার কথা বলি, জবাবদিহিতার কথা বলি, এগুলো নিশ্চিত করা খুবই জরুরি এবং আমরা আশা করব যে সরকার তার অঙ্গীকার পূরণ অন্তত সৎ থাকবে, সচেষ্ট থাকবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।